জুলাই সনদ কি, এই জুলাই সনদ কেন আসলো? আপনারা জানেন 1971 সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র হতে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করে 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে জীবন বাঁচিয়ে করেছিলেন। 30 লক্ষ বাঙালির 30 লক্ষ জীবনের বিনিময়ে, অসংখ্য বাঙালির সম্পদের বিনিময়ে এই দেশ স্বাধীনতা আসছিল। কিন্তু ওই সময় আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান, সেদিন একটি কর্নেল অলি আহমদ এক বক্তব্যে বলেছেন যে শেখ মুজিবুর রহমান কখনো এই দেশ স্বাধীন চাইনি। উনি চেয়েছিল এই দেশে কমিউনিস্ট হিসাবে প্রধান হয়ে দেশকে পাকিস্তানকে মেনে নিয়ে চালানোর জন্য। তার জন্য উনি আত্মসমর্পণ করে পাকিস্তানে আর্মির সাথে দিন যাপন করেছিলেন। কিন্তু স্বাধীনতার পরে কি হলো? উনি দেশের প্রধান হলেন, প্রেসিডেন্ট হলেন। হওয়ার পর উনি বাকশাল গঠন করলেন। বাকশাল গঠন করে এই দেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে ভারতের হাতে মিলিয়ে দিলেন। মানুষের স্বাধীনভাবে কথা বলার কোনোভাবেই কথা বলতে পারে নাই, পত্রিকার কথা বলতে পারে নাই। উনি একদলীয় শাসন গঠন করেছিলেন। উনি রক্ষী বাহিনী, লাল বাহিনী তৈরি করে এই দেশে 30,000 শিক্ষিত ছেলেকে হত্যা করেছিলেন। কিন্তু বিধিবান, এই দেশের স্বাধীনতা রক্তের বিনিময় হয়েছিল, মানুষের ঐক্যবদ্ধ বিনিময় হয়েছিল। কিন্তু সেখানে যদি খারাপ কর্মকাণ্ড করা হয়, স্বাধীনতার বিপক্ষে কাজ করা হয়, ব্যক্তিগত পক্ষে কাজ করা হয়, তাহলে তা বেশি দিন স্থায়িত্ব হয় নাই। আপনারা দেখলেন তার পতন হওয়ার পর আমাদের বিভিন্ন উৎসাহপত্রের মাধ্যমে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের শাসনভার গ্রহণ করলেন। দেশে সারা পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করলেন। মুসলিম বিশ্বে উনি ওআইসি গঠন করলেন মুসলমানদের। তখন ভারতের রয়ের মাধ্যমে এমনি ভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তারা শেষ করে দিতে চেয়েছে বেশিরভাগ সরকারের 17 বছর। এই জন্য একটি কথাই আছে যে সব চালাক, সব খারাপ লোক একসাথে বেশি দিন থাকতে পারে না, তাদের পতন অনিবার্য। এই জন্য আমাদের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন তাদের অবস্থা ঠিক একই হবে। এই বিরোধী দল জামাতে ইসলাম কখনো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব চায় নাই এবং স্বাধীনভাবে এই দেশটা চলুক তারা কখনো চায় নাই। এখনো তারা ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ওনারা জুলাই সনদ করছে। এই জুলাই সনদকে এসেছেন, এখানে যারা আছেন তারা 17 বছর নির্যাতিত, আন্দোলন সংগ্রাম করেছেন, জীবনকে বাজি রেখেছেন। কিন্তু ওনারা বলেন যে আমরা জুলাই সনদের অন্যতম কারিগর। যেহেতু কোনো আন্দোলন সংগ্রামী মিথ্যা যায় না, কোনো রক্ত মিথ্যা যায় না, আবহাওয়ার জনতা, ছাত্র এবং মুক্তিকামী মানুষের রক্তের বিনিময়ে আবার এই দেশ স্বাধীন হয়েছে। 71 সালে স্বাধীন হয়েছে, কিন্তু সেই স্বাধীনতা ভোগ আমরা করতে পারি নাই। স্বাধীনতা ভোগ করার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য জুলাই আসছিল। এই জন্য স্বাধীনতা যেমন পাওয়া কঠিন, তার চেয়ে রক্ষা করা বেশ কঠিন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান সাহেব এই দেশের শাসনভার গ্রহণ করেছে। এই দেশকে আজ 4 মাস মাত্র হলো, এর মধ্যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ভারতের সেই বিরুদ্ধে, ভারতের প্রশাসন থেকে এই দেশকে বাঁচানোর জন্য উনি জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে, বিদেশে এবং দলের মধ্যে কুচক্রীরা এই দেশকে আবার স্বাধীনতা বিকিয়ে দিতে চায়। আপনারা জানেন কুমারখালীতে যে কমিটি গঠন হয়েছে, সেই কমিটি অত্যন্ত গণতান্ত্রিক ভাবে
তারেক রহমান সাহেবের নির্দেশনায় ভোট হয়েছে। আমরা কি করেছি? আমরা সার্চ কমিটি গঠন করেছি, আমরা ভোটার বানিয়েছি এবং ওয়ার্ড কমিটিও আমরা নমিনেশনের মাধ্যমে, ভোটারের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আমরা গঠন করেছি। 51 সদস্য বিশিষ্ট। আবার যখন ইউনিয়ন কমিটি হয়েছে তখন গণতান্ত্রিক ভাবে আমরা নমিনেশন বিভাগ বিক্রি করেছি, নির্বাচন কমিশন গঠন করেছি, তাদের মাধ্যমে ভোট হয়েছে। একইভাবে আমরা যারা আমাদের বিরুদ্ধাচরণ করে কেন্দ্র পর্যন্ত আমাদের বিরুদ্ধে চিঠি লিখেছেন, আমাদের বিরুদ্ধাচরণ করেছেন, প্রত্যেকটি ঢাকা সহ, খুলনা সহ, যশোর, চুয়াডাঙ্গায় সব জায়গায় যে আমরা আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি ডকুমেন্টে। আমাদের ঠেকাতে পারে নাই, কিন্তু দেখেন আবার আমরা সব গঠন করলাম, আমাদের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক এর বিরুদ্ধে তারা প্রার্থী দিলেন। কোথায় ছিলেন ওয়ার্ড কমিটির সময়? কোথায় ছিলেন ইউনিয়ন কমিটির সময়? ওখানে পরাজয় বরণ করে গোলাপানিতে মাছ শিকার করার জন্য ওনারা আমাদের সাথে ভোট করলেন। ভোটে কিভাবে পরাজয় বরণ করলেন দেখেছেন? এই কমিটি কিন্তু আপনার নির্বাচনের মধ্যে পরাজয় বরণ করে কমিটিকে মেনে নিয়েই তো আপনারা আমাদের ভোট করেছেন। কিন্তু এখন বলেন কমিটি ভেঙে দিল। কিসের কারণে কমিটি ভেঙে দিতে চান? নির্বাচিত কমিটি। এই কমিটি আপনারা যদি না মানেন আর ভেঙে দিতে চান, এই আমি তো বললাম সব চালাক লোক, সব খারাপ লোক এক জায়গায় বেশি দিন থাকতে পারে না। আপনারা যদি কোনো জায়গায় স্লিপ কেটে পড়ে যান, হাত পাও ভাঙতে পারে, ওই বন্ধুদের হসপিটালে দুই ভাঙতে পারে, কিন্তু মুখ পিছলে আপনাদের রাজনীতি, সমাজের কোনো কর্মকাণ্ডই আপনাদের থাকবে না। আপনার সমাজ থেকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আপনাদের বিজয়ের সাথে অনুরোধ করি যে এই ভোটের সম্বন্ধে আমাদেরকে দোষারোপ করা হয় কমিটিকে, আপনারা বিস্তারিত শুনেছেন। তারপরও আমি বলি যে আপনি 1,40,000 ভোট পেয়েছেন। আমরা প্রত্যেকটি ইউনিয়নে, আপনারা নন্দনবাবু ইউনিয়নে আপনারা অফিস উদ্বোধন করেছি, আমাদের কমিটি সুচারুভাবে ভোট করেছে, কিন্তু কমিটি কেউ আপনারা অফিস করেছেন, তার বিপক্ষে আবার একটা অফিস হয়েছে। আপনাদের কাছে নির্বাচনী খরচ পৌঁছায়নি। যারা অনির্বাচিত অগণতান্ত্রিক পথে 30 বছর, 40 বছর ধরে তার পথ ধরে রেখেছেন, তারা পরাজয় বরণ করেছেন, তাদের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা আপনাকে দেখেছি, আমাদের রাসূলুদ্দিন বাবু বলে গেলেন, আপনি আসেন নাই। তারপরে আসার পর আপনি কি পরবর্তীতে ডেকে নিয়ে আসার পর আপনি কি করলেন? আপনার কথা দিয়ে গেলেন, কিন্তু কথার সাথে কোনো কাজ হলো না। আমি পার্টিতে নির্বাচন অফিস উদ্বোধন করতে গেলাম, যে দেখি আমাদের নিজের প্রেসিডেন্ট সেক্রেটারি একটা অফিসে বসে আছে, সেখান থেকে আর একটা অফিসে যারা আমাদের সভাপতির সাথে ভোট করে পরাজয় বরণ করছেন, হাফিজ চেয়ারম্যান সাহেবের ওখানে যেয়ে বসে আছে। তাহলে একই জায়গায় সাংগঠনিক ভাবে আপনি ভোটের জন্য না, যে যারা সাংগঠনিক ভাবে আমাদের সাথে পরাজয় বরণ করেছে, আপনার সাথে যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আমি বলেছিলাম আমার বক্তব্যে, আসুন নির্বাচনী কমিটি গঠন করুন এবং আমরা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ি। উনি সেটা না করে বিভেদ সৃষ্টি করতে লাগলেন। সেই বিভেদের কারণে তারপরেও আমরা প্রত্যেকটি ইউনিয়নের কমিটি আমরা ভোট করেছি। সেই ভোট করার কারণেই তো 1,40,000 ভোট পেয়েছে। তাহলে ব্যক্তি আপনি 10টা ভোট পাওয়ার যোগ্য না, আপনি এত আস্ফলন করবেন না। আস্ফলন করলে আপনি নিজের রাজনীতি এবং আমাদের ভূষা কুমারখালীর রাজনীতিতে আর ইন করতে পারবেন না। এই জন্য আমাদের সভাপতি সাহেব আপনাকে বহু সুযোগ দিয়েছেন। 1996 সালে উনি নমিনেশন দিয়েছিলেন। 14-15 দিন ভোট করার পর ওনার নমিনেশন বাকি। তখন যদি উনি মনে করতেন আমি নমিনেশন বিভাগ উদ্যোগ করবো না, তাহলে আপনি কয়েক হাজার ভোট পাইতেন। এবং
262 ভোটে যে আপনি এমপি হয়েছিলেন তার হচ্ছে উপজেলাতে ঘুরে নিয়েছিলাম আমি, যার কারণে আপনি নির্বাচিত হয়েছিলেন। যারা ওই সময় ভোট করেছিল তারা কিন্তু কেউ ভোট গোনার কাছে যায়নি। এবার কি দেখলেন, এবারও ওই 3 জনের উপর নির্বাচনের দায়িত্ব আপনারা পালন করতে দিয়েছেন। আপনি পরাজয় জয় তারাই হচ্ছে এর দায়িত্ব নেবে। আমরা আমাদের উপর যেহেতু কমিটির উপর দায়িত্ব দেওয়া হয়নি, এই পর্যায়ে দায়িত্ব আমরা কেন নেব? আপনি ওই আব্দুল রাজ্জাক বাচ্চু, ওই লিবন মির্জা, ওই শাকিল মাহমুদের কাছে জবাব চান কেন এই পর্যায়ে হলো, কেন ভোট তুলে নিতে পারলো না? পরবর্তীতে জেলাতে যে মিটিং করে কোন ভোট তুলে নেব, সেটা কি হয়? সেহেতু এসব অরাজনৈতিক অর্থনৈতিক কথা বলে গোলাপানিতে মাছ শিকার করবেন না। আপনারা যেভাবে প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি ইউনিয়ন ঐক্যবদ্ধ আছেন, ঐক্যবদ্ধ থাকলে আপনারা শক্তি সঞ্চয় হবে, আর শক্তি সঞ্চয় করবে আপনারা ক্ষমতায় যেতে পারবেন। আগামী দিনে যে ইউনিয়ন নির্বাচন হবে, সেই নির্বাচনে ঐক্যবদ্ধ একজনকে প্রার্থী দিয়ে নির্বাচিত করবে। আমাদের সরকার ক্ষমতায়, আমরা যদি ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান উপলব্ধি চেয়ারম্যান যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কোনো এমপি আমাদের প্রয়োজন হয় না। এই জন্য আপনারা ভুল করবেন না, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের চয়েসে প্রার্থী হবে এবং আপনারা সবাই ভোট করবেন, এই আহ্বান জানাই। এবং সেই সাথে আমার সভাপতি সাহেব একটি কথা বলেছেন, উন্নয়নের বিষয়টা পৌরসভায় 2 কোটি টাকার যে বিষয়টা উনি বলেছেন সাক্ষী। আসলে আমি সাক্ষী। আমি ঢাকাতে গিয়েছিলাম আমাদের সভাপতি সাহেবের সাথে, এবং এমপি সাহেব সাবেক এমপি সাহেবও গিয়েছিলেন। যাওয়ার পর পিডি সাহেবের সামনে যাওয়ার সাথে সাথে পিডি সাহেব তিরস্কারের সঙ্গে কথা বললেন, কি ব্যাপার আপনি এই প্রজেক্টটা বন্ধ করলেন, আবার এখন আসছেন আবার এক তদবির করতে, আপনার লজ্জা করে না? সেহেতু আমরা তো হতভম্ব যে বিষয়টা কি, যে উনি বন্ধ করেছেন আবার উনি বলছেন যে এইটা আমরা দেখেন। সেহেতু উন্নয়নের বিষয়টা কুমারখালী খুবসায় ওনার এমন কোনো আত্মীয় নাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়া যে তার নামে একটা চাপ হয়। সেহেতু কুমারখালী খুবসায় মানুষ অত্যন্ত ভালো মানুষ, জনপ্রিয় মানুষ, ধানের শীষকে তারা মনে প্রাণে ধারণ করে। এই জন্য আপনি 2বার এমপি নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীতে অভোটে করলেন আপনি নিজের কারণে। আপনি সাংগঠনিক ভাবে ভোট না করে যাদেরকে আপনি নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন তারা কি নির্বাচন করেছে? তাদের কি নির্বাচনী পরিচালনার কোনো যোগ্যতা আছে? নেই। সাংগঠনিক ভাবে সবকিছু করতে চাই। আমরা যারা নির্বাচিত হয়েছি, এইটা সম্পত্তি না দিয়ে আপনি বললেই ভেঙে যাবে। অগণতান্ত্রিক মিথ্যাচার করবেন না। আমি তো বললাম মুখ বিস্তারে আপনি রাজনৈতিক ভাবে শেষ হয়ে যাবেন। এই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আগামী যে নির্বাচন, স্থানীয় নির্বাচনগুলো আপনারা সুসংগঠিত ভাবে করবেন এবং দলকে ঐক্যবদ্ধ করবেন। এই জন্য আমি হয়তো অনেক কথা বলে ফেলেছি।